জেসিস নিউজ প্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অতিথি বিজেপির বিশিষ্ট নেতা এবং টেলিভিশনে যে মুখ দেখে আপনারা সবাই পরিচিত সেই মুখটি অর্থাৎ বিমল শঙ্কর নন্দ আমাদের সঙ্গে রয়েছেন। বিমল, তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রথম প্রশ্ন, বিজেপি ক্ষমতায় এসছে দীর্ঘদিন হয়ে গেল, 1 মাসের বেশি সময় হয়ে গেছে। আমার হিসেবে যদি ঠিক অভ্রান্ত হয় তাহলে 1 মাসের বেশি সময় হয়ে গেছে। বিজেপির যে কাজকর্ম, সেই কাজকর্মের ধারা অনুযায়ী বিজেপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে তুমি কি খুশি? না, প্রথম কথা, বিজেপি কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় আসে, অন্তত 6 মাস 1 বছর না হলে আমি দীর্ঘদিন বলবো কি করে, তো সবে 1 মাস পেরোলো। সুতরাং 1 মাসের শিশু, কিন্তু তারপরেও শিশু যেভাবে দৌড়চ্ছে না হেঁটে, তা আমি না মানে অখুশি হব কেন? আমি যথেষ্ট খুশি। দীর্ঘদিন মানুষের যে চাহিদা, যে দাবি দাওয়া ছিল ভারতীয় জনতা পার্টি, সেগুলো একে একে পূর্ণ করছে। মানুষের কম চাহিদা ছিল, আর সবচেয়ে বড় কথা, যে সরকারটি 15 বছর ধরে ছিল, সেই সরকারটি গোটা পশ্চিমবাংলায় এমন পচন ধরিয়ে দিয়ে গেছে, যেখানে হাত দেওয়া হচ্ছে সেখানেই দুর্গন্ধ বেরোচ্ছে। ভয়ঙ্কর অবস্থা পশ্চিমবঙ্গে। না আর্থিক অবস্থা, না শিক্ষা ব্যবস্থা, না স্বাস্থ্য ব্যবস্থা, কি আছে পশ্চিমবঙ্গে? সব তছনছ করে দিয়ে চলে গেছে। এই জন্য একেবারে কি বলে, পদ্মবনে মত্তহস্তির তাণ্ডব হলে যা হয় ঠিক তাই ঘটেছে। কোনো একটি গ্রামের ওপরে যদি কয়েক টন পরমাণু বোমা বিস্ফোরণ হয়েছে, গ্রামটির জাহাল হবে। পশ্চিমবাংলা ঠিক সেই হাল করে দিয়ে চলে গেছে, প্রথমে সিপিএম, তারপরে তৃণমূল কংগ্রেস। ফলে সেই জায়গায় গোটাটাই যাকে বলে কনস্ট্রাকশন হচ্ছে, গড়ে তোলা হচ্ছে। পুনর্গঠনের কথা তুমি বললে, আমার প্রশ্ন হচ্ছে পুনর্গঠন তখনই সম্ভব যখন একটি দল সার্বিকভাবে তার সমস্ত কিছু বিস্তার করতে পারে। বিজেপি কি সেই বিস্তারটা করতে পেরেছে মনে হয়? অবশ্যই পেরেছে। একটা দল নির্বাচনে 208টা আসন পেয়েছে। অনেকেই বলেছিল বিজেপির কি কোনো সংগঠন আছে নাকি, দেখিয়ে দিল বিজেপির সংগঠন রয়েছে। আর সবচেয়ে বড় কথা, মানুষ ভোট দিয়েছে, ফলে সেই মানুষ এবারে কিন্তু বিজেপির দিকে আসছে। কিছু সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি ছিল না সেটাই বলতে পারি না, অবশ্যই ছিল। সেই সাংগঠনিক ত্রুটি বিচ্যুতিকে আস্তে আস্তে ঠিক করে সর্বত্র একটা সাংগঠনিক কাঠামো তৈরি করা হচ্ছে। 2, যেটা ছিল সেটা হচ্ছে প্রশাসন। তৃণমূল একটাই কাজ করেছিল, গোটা প্রশাসনটাকে তুলে দিয়েছিল। মানে দেশে যে অ্যাডমিনিস্ট্রেশন বলে একটা জিনিস থাকে, মমতা ব্যানার্জি ওটাকে তুলে দিয়েছিল। ফলে আবার প্রশাসনকে নিয়ে আসা। আমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, জনপ্রশাসন ছেলেমেয়েদের পড়াই। আই নো হোয়াট ইজ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটা নৈর্ব্যক্তিকতা, জনপ্রশাসন, নিরপেক্ষ প্রশাসন, সে কোন যুগে ম্যাক্স ওয়েবার থেকে সেই ভাবনাগুলো চলে আসছে, তাকে স্রেফ হাতে ধরে ধরে খতম করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস, যে কাজটা সিপিএম কিছুটা শুরু করেছিল। সেখান থেকে সেই প্রশাসনিক ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে, ফলে সবই তো নতুন করে বানানো হচ্ছে। আচ্ছা, গণতান্ত্রিক পরিষদ তার মানে মানুষের ছিল না, মানুষ এই গণতান্ত্রিক পরিষদটা আজকে পাচ্ছে, তাই তো? গণতন্ত্রের কি ক খ গ কিচ্ছু ছিল না। যেটা ছিল একটা ভয়াবহ স্বৈরাচারী শাসন। লক্ষ্য একটাই ছিল, যা পারো লুটেপুটে খাও। স্বৈরাচার, চোর, জোচ্চোর, চিটিংবাজ, যত রকম চারদিকে লোকগুলো একটা জায়গায় জমা হয়ে গিয়েছিল। ফলে তারা কি করেছে? লুটেপুটে খেয়েছে। একটা সংস্কৃতি তৈরি করা হয়েছিল, লুটেপুটে খাওয়ার সংস্কৃতি। আমি সিপিএম আমলেও দেখেছি, কিন্তু আমার বয়সটা খুব কম হয়নি। সিপিএম যখন ক্ষমতা এলো, আমাদের বয়স খুব অল্প, কিন্তু মনে রাখার মতো বয়স তো হয়েছে। সিপিএমের লোয়ার বা মিডল র্যাঙ্কের লিডারগুলো খুব চুরি করতো, ভীষণ চুরি করতো, সেটা দেখেছি, চুরি করতে। কিন্তু মুখ্যমন্ত্রী লেভেলে একেবারে চোর ছিল, অন্তত সেটা আমি সিপিএমকে পছন্দ না করলেও সেটা অন্তত বলবো না। বুদ্ধদেব ভট্টাচার্য চুরি করেছেন সেটা আমি বলবো না কখনই। বুদ্ধদেব ভট্টাচার্য ব্যক্তিগতভাবে সৎ ছিলেন, যদিও সেই সততার কোনো দাম ছিল বলে আমার মনে হয় না। কলকাতা কর্পোরেশনে মেয়র কমল বসু যখন মেয়র ছিলেন, তিনি চুরি করতেন, এটা অন্তত মানে তার অতি বড় শত্রু বলে আমি বিশ্বাস করব না। কিন্তু বিধাননগরের মেয়র নিজে একটা তোলাবাজ, কি বলবে এগুলোকে? এগুলো একটা প্রশাসন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে হকার উচ্ছেদ, এই হকার উচ্ছেদের ক্ষেত্রে অপারেশন সানশাইন আমরা একটা দেখেছিলাম সিপিএম এর আমলে, সেখানে হকারদের উপর বুলডোজার চালানোটা কি খুব বাঞ্ছনীয় হচ্ছে? আমি একটা কথা বলি, হকার এবং বেআইনি দখলদারের মধ্যে পার্থক্য করতে হবে। কিন্তু যাদের ওপর যেখানে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, তারা বেআইনি দখলদার। আমি জাস্ট কয়েকটু সময় দিতে হবে কথা বলি। 14-15 বছর আগে, তার বেশিও হতে পারে, আমার নিজের চোখের একটা ঘটনা বলি। আমরা শিয়ালদা থেকে আসছিলাম, ট্রেনটা উল্টোডাঙার আগে দাঁড়িয়ে গেল, বললো ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেন যাবে না। নেমে পড়লাম ট্রেন থেকে, হেঁটে হেঁটে, কিছু তো বয়স অনেক অল্প, হেঁটে হেঁটে গিয়ে যা দৃশ্য দেখেছিলাম এখনও দুঃস্বপ্ন দেখি। 8-10টা লোকের উপর দিয়ে ট্রেন চলে গেছে, একটা লোকের মুন্ডু ছিটকে গিয়ে পড়েছে রাস্তার পাশে, ইয়ে থেকে ঝুলছে, আমার নিজের চোখে দেখা। কেন? তার কারণ তারা একটা প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্ম হেঁটে পেরোতে গিয়ে, মানে লাফিয়ে পেরোতে গিয়েছিল। প্ল্যাটফর্ম পুরো উল্টোডাঙা প্ল্যাটফর্ম তো অর্ধেক দখল হয়ে বসে আছে।
ইয়ে দিয়ে যেতে পারেনি, তারপরেই উল্টোডাঙ্গার স্টেশনের প্যাটার্নটা চেঞ্জ করলো, ওখানে তৈরি করলো। আচ্ছা, যে লোকগুলো মারা গেল সেই লোকগুলো জীবনের দাম নেই, সেই লোকগুলো বাড়ি নেই, সেই লোকগুলো স্ত্রী বাচ্চা তার হাজবেন্ডের জন্য তার বাবার জন্য বসে থাকে না? তাহলে একটা কথা বলতে পারি, বেআইনি দখলদার এবং হকার একটা সীমারেখা টানছে কে? বেআইনি দখলদার এবং হকার সেই সীমারেখা আইনে ঠিক করা আছে, এরা আইনটাই তো মানে না। আচ্ছা, কালীঘাটে গিয়ে দেখে আসবে, কালীঘাট হকার কর্নার বানানো হয়েছিল, ভালো করে দেখবে তো কটা লোক হকার দোকানটা রেখেছে। আমার একটা মনে আছে, একবার সেই বেআইনি দখলদার হটানোর কথা চলছিল মাদুরদহে, সেখানে বেশ কয়েক বছর আগে, তখন বামফ্রন্ট আমলের শেষের দিকে বানিয়ে দিল, ফ্ল্যাট বানিয়ে দিল। ফ্ল্যাট বানিয়ে দেওয়ার পর যাদের ফ্ল্যাটটাকে আবার বসে বললো, কারণটা কি, যদি আর একটা ফ্ল্যাট পাওয়া যায়। এটা একটা অদ্ভুত কালচার হয়েছে, সিপিএম এই কালচারটাকে মদত দিয়েছে। এগুলো হয় নাকি কখনো? কেউ যদি তার জিনিসপত্র হকিং করে, হকিং মানে ধরে বসে থাকা, স্ট্রাকচার বানিয়ে দেওয়া, হকিং মিনসে ঘুরে ঘুরে বিক্রি করতেই পারে। ফুটপাতে হাঁটার অধিকার মানুষের আছে, তার রাস্তায় চললে গেলে যদি গাড়ি চাপা পড়ে তার ফ্যামিলি নেই। একটা হকার একটা যেহেতু অর্গানাইজ গ্রুপ, মেরে ভাগিয়ে দেবে, আমার এখানে দোকান চলবে, এটা হতে পারে কখনো কোনো সভ্য সমাজে? আমরা সেই সভ্য সমাজ ব্যবস্থাটা ফিরিয়ে আনছি। হকার যারা করবে তাদের হকিং সম্পর্কে কেন্দ্রীয় সরকারের যে আইন আছে মানতে হবে। কেন্দ্রীয় সরকারের তো আইন আছে, রাস্তার মোড় থেকে 50 মিটার কোনো হকিং হবে না, মানা যায়? আমি একটা জায়গা বলছি, রাসবিহারী মোড়ে কালীঘাট মেট্রো স্টেশনের কাছে, হিসেব করে দেখতে হবে প্রতি মিনিটে মেট্রো থেকে এবং অন্যান্য জায়গায় কত লোক আসে যাতায়াতের জন্য। এইটুকু 4 ফুট রাস্তা রয়েছে, দুদিকে রাস্তা বসে গেছে। কোনো লোক যদি এখানে ইনভেস্টমেন্ট করতে আসে, করবে, প্রথমে দেখে উল্টো দিকে দৌড় মারবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন রয়েছে যে বিজেপি যে করছে এই হকার উচ্ছেদ বা হকারের যে বেআইনি দখলদারদের একটা উচ্ছেদ, অপারেশন সানশাইনের সঙ্গে তফাৎটা কোথায়? অপারেশন সানশাইন যেটা করেছিল, ওরাই বসিয়েছিল, ওরাই মেরে তুলে দিয়েছিল, এবং মাঝ রাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল, পার্টির নেতারা গিয়েছিল। এখানে যেটা বলা হয়েছে, ওদের পরিষ্কার বলা হচ্ছে যে স্টেশন চত্বর ডেভেলপমেন্ট হবে, উঠে যাও। এখানে আমাদের স্টেশনগুলো এমনি ছোট স্টেশন, পশ্চিমবঙ্গে আছে এই যে দমদম স্টেশন, উল্টোডাঙ্গা স্টেশন তো আর বাড়ানো যাবে না, স্টেশনকে চওড়া করতে পারবো কখনো? ওই স্টেশনেই রাখতে হবে। তাহলে আমাকে প্ল্যাটফর্মগুলোকে পরিষ্কার করতে হবে। বহুবার বলা হয়েছে, রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা সরে যান এখান থেকে, আপনারা ব্যবসা অন্যভাবে করুন, বা প্রধানমন্ত্রীর নানা স্কিম আছে সেগুলো নিয়ে ব্যবসা করুন, এই জায়গায় বসে থাকবেন না, এটা বলা হচ্ছে। তারপর অনেকেই তারা বুঝে চলে গেছেন, যারা সিপিএমের কথায় গাজোয়ারি করে বসে থাকছেন, কিছু করার নেই, তুলে দিতে হচ্ছে, কারণ লক্ষ লক্ষ মানুষের জীবনের তো দাম আছে, সে করা যায় নাকি এগুলো? যা খুশি তাই হবে, মানুষ মরবে, রাস্তাঘাটে দেখবো আমরা। তো একটা কথা হচ্ছে যে জীবনের দাম আছে, এটা বিজেপি মনে করে। আমি মনে করছি জীবনের দাম হকারদেরও আছে। নিশ্চয়ই। তাদের সেই জীবনের দামটা দিচ্ছে কে? আমরা তো আবার বারবার বলছি যে যারা হকারি করেন তারা দরকার হলে সরকারের নানা স্কিম আছে, টাকা নিন, ব্যবসা করুন, প্রয়োজনে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে ব্যবসা করুন, পার্মানেন্ট স্ট্রাকচার করবেন না। পার্মানেন্ট স্ট্রাকচার করে ফুটপাত দখল করলে মানুষের হাঁটতে চলতে অসুবিধা হয়। পার্মানেন্ট স্ট্রাকচার করে যদি স্টেশনে বসে থাকেন, ট্রেন যাত্রীদের অসুবিধা হয়। অমৃত ভারত স্টেশনে, দমদম স্টেশনে কাজই করা যাচ্ছে না হকারদের জন্যে। আর একটা কথা বলি, এই হকার বসায় কারা? পাড়ার বড় বড় দাদারা। ওই হকারদের কাছ থেকে একটু গিয়ে দেখে এসো, দৈনিক টাকা তুলে নিয়ে চলে যায়। এখানে বহুত রকম কাণ্ড কারখানা আছে, দুঃখটা ওদের বেশি হচ্ছে মনে হচ্ছে, ওই সব তোলাবাজদের। আমি দমদম স্টেশনে বলে দিচ্ছি, আমার ধারণা কলকাতার বৃহত্তম বাজার, একদম চিড়িয়ামোড় থেকে নাগের বাজার অবধি রাস্তার দুদিক দখল হয়ে বসে আছে। এয়ারপোর্ট যাওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট রাস্তা ওটা একটা, গাড়ি চলে। এই অবস্থায় রাস্তার দুদিকে, রাস্তাতেই বাজারটা বসে, গাড়ি যাবে কোথায়? আচ্ছা, রাস্তা সাফ হলে জনগণের যানবাহনের সুবিধা হবে, এবং যানবাহনের সুবিধার জন্য বিজেপি সরকার বেশ কিছু ব্যবস্থা করছে আমরা জানি। তো যানবাহনের সুরাহার জন্য কী কী ব্যবস্থা করা হচ্ছে যানবাহন চলাচল সুগম করার জন্য? প্রথম কথা হচ্ছে রাস্তাঘাটকে ঠিকঠাক করতে হবে, ভাঙাচোরা রাস্তাঘাটকে সারাতে হবে, ঠিক করতে হবে। যেখানে যেখানে ট্রাফিক লাইটে গোলমাল আছে ঠিক করতে হবে, যেখানে ডিভাইডার দেওয়া দরকার আছে ডিভাইডার দিতে হবে, ফুটপাথকে পরিষ্কার রাখতে হবে, গাড়িগুলোকে কঠোর ব্যবস্থা নিতে হবে গাড়িগুলোর বিরুদ্ধে যারা যেখানে যেখানে গাড়ি দাঁড় করায়, বেআইনি পার্কিং বন্ধ করতে হবে। গাড়ি নয়, গাড়িতে মানুষ চড়ে তাদের জন্যই বন্দোবস্ত, গাড়ির জন্য আমাদের কোনো ব্যাপার নেই। গাড়িতে তো মানুষ যায় কোথাও না কোথাও, সে মানুষগুলো যাতে তার ডেস্টিনেশনে ঠিকমতো পৌঁছতে পারে। অর্থাৎ বেআইনি পার্কিংটাও বন্ধ করার একটা দরকার অবশ্যই করতে হবে। এতে গেলে বেআইনি পার্কিং কাকে বলে ওটা দক্ষিণ কলকাতার বহু জায়গায় গেলে বোঝা যাবে, এলাকায় আমাদের নিউ মার্কেট এলাকার গেলে বোঝা যাবে। আর নিউ মার্কেটে প্রথমে হকার দিয়েই তো ঠেলা যায় না, তারপরে পার্কিং, ওটা কলকাতা না, ইজ ইন এ মেস, ঠিক করতে হবে।
কসবা নিউ মার্কেট এলাকাটা অপারেশন সানশাইনের পর পুনর্বাসন দেওয়া হয়েছিল হকারদের। আছে কেউ? কেউ কি আছে এখনো? সেই তো প্রশ্ন। অপারেশন সানশাইন বা দক্ষিণ কলকাতা অনেক জায়গায় হকার তুলে ওখানে বানানো হলো, কি হলো? একটা লোক রইল না পালিয়ে, আবার সেই ফুটপাতে চলে এলো। কেন চলে এলো? তার কারণ ওখানে ব্যবসা বাজার বানাতে টাইম লাগবে, বাজারে লোক যাবে, টাইম লাগবে। এখানে রেডিমেড, আর এখানে পয়সা লাগে না। ওখানে ইলেকট্রিকের বিল দিতে হবে, এখানে ওপর থেকে টেনে নেওয়া হয় ইলেকট্রিকের তার। এইগুলো বন্ধ করার দরকার নেই। আর আলটিমেটলি তো আমরা একটা সভ্য সমাজে বাস করি। এবার আমরা আসি তৃণমূলের কংগ্রেসের কথায়। তৃণমূল কংগ্রেসকে তুমি বলছো যে তারা বেআইনি একটা কার্যকলাপ করেছিল এবং বেআইনি কার্যকলাপের জন্য তৃণমূল দলটি খান খান হয়ে ভেঙে গেছে, আমরা সেটা দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কংগ্রেসের সঙ্গে এখন নিবিড় হচ্ছে, এই সম্পর্কে বিজেপি কি ভাবিত? না, উনি তো যেখান থেকে যাওয়ার যেতে পারেন। আসলে মমতা এবং কংগ্রেস পরস্পরের পরিপূরক। কংগ্রেসের নেতা নেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী দুজনেই জামিনে আছে। কেন জামিনে আছে? ন্যাশনাল হেরাল্ডে টাকা চুরিয়েছিল, সেই জন্য জামিনে আছে। আর ইনি এবং এনার সাঙ্গপাঙ্গ পশ্চিমবঙ্গে 12টা বাজিয়ে দিয়েছে। কখন আইনের ফাঁস গলায় চাপবে কেউ জানে না। ফলে পরস্পরকে জড়িয়ে যদি একটু সাঙ্গপাঙ্গ কথাটা তুমি বললে, এই সাঙ্গপাঙ্গ কথাটা মনে ঋতব্রতরাও কি আসেন? যে কেউ আসতে পারেন, যারা তৃণমূল করে প্রত্যেকে আসে, আসতেই পারে, না আসার কি আছে? তাহলে এই যে নতুন এটা বলা হচ্ছে যে বিজেপির তৈরি এই সংগঠনটা, এটা কি সত্যি কথা? না, আমাদের কে বানিয়েছিল? কি কেউ বানায়নি তো। ওদের দল যদি ভেঙে যায় আমরা দায়ী হব। আচ্ছা, ওদের দলে কেউ যদি না থাকে, এখন সবার তো ভয় হচ্ছে। দিল্লি থেকে এসে ডিম মারতে এসছে, আমি জানি না প্লেনে করে এসছে না গাড়ি ট্রেনে করে এসছে। বলছে তো মুখে একটু কাপড় ঢাকা যে দিল্লি থেকে ডিমগুলো নিয়ে এসছি, মারবো। তো এদের যদি ডিমাতঙ্কে ভোগে আমরা কি করবো? এখন নতুন জলাতঙ্ক ছিল, এবার ডিমাতঙ্ক হয়েছে। সবই তো ডিমের ভয়ে ঘরে ঢুকে পড়ছে। ফলে এখানে ওরা যদি এই করে, আমাদের তো কিছু করার নেই। এগুলো ডিমাতঙ্কের ফলস্বরূপ। আমরা দেখেছি 2009 সালের প্রথম ডিমের ব্যবহার হয়। চিদম্বরমের বিরুদ্ধে ডিম প্রথমে নিক্ষেপ করা হয়, তারপর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ডিম নিক্ষেপ করা হয়েছিল একটা সময় ডিমের রীতিমতো আকাল পড়ে গেছিল এবং পরে উড়িষ্যা সেটা ডিমের রীতিমতো ঘটনা ঘটায় এবং ডিম তারা যুব কংগ্রেস এবং তারা নবীন পট্টনায়কের গাড়িও আক্রান্ত করে। আমার প্রশ্ন, ডিমের যে এই যে আক্রমণের বাটা, এর পিছনে কি বিজেপির মদত হয়েছে? একেবারেই না, বরং আমি তো বলবো আমি এর বিরোধী। কখনোই জাস্টিস নিজের হাতে দেওয়া যায় না। যারা অন্যায় করেছে তাদের আইনের চোখেই সাজা হওয়া বাঞ্ছনীয়। এরকমভাবে নিজের হাতে তুলে নিয়ে জাস্টিস করে দেওয়া, আমি আমার বিচার নিয়ে নিলাম, এটা তাহলে আর কারোর চোখ থাকবে না, সবাই চোখ ওবড়াতে শুরু করবে, সবাই অন্ধ হয়ে যাবে। সুতরাং আমি এটা এই ধরনের মব জাস্টিসে আমি কিন্তু বিশ্বাস করি না। এটা অর্থাৎ বিমল শঙ্কর নন্দ পরিষ্কার বললেন যে মক জাস্টিসে তিনি বিশ্বাস করেন না এবং তিনি মনে করেন যে যেভাবে বিজেপি চলছে, বিজেপি তৃণমূল কংগ্রেসের কুশাসন থেকে সুশাসনে পরিণত করার চেষ্টা করছে। ধন্যবাদ বিমল আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। নমস্কার।